We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens দার্জিলিং এ উৎপাদন হয় এক অনন্য চা পাতা, সাথে অরণ্যের শ্রেষ্ঠ উপাদান মিশিয়ে তৈরি হয় মাকাইবাড়ি অর্গানিক গ্রিন টি, স্বাদেও স্বাস্থ্যে অতুলনীয়। নমস্কার, শুরু করছি আজকে চতুর্থ স্তম্ভ। আমি ইন্দ্রাণী। গতকাল শুরু করেছিলাম, আজ শেষ করি। গতকালই বলেছিলাম যে আমেরিকার হলোকস্ট মিউজিয়ামে একটা ফলক রাখা আছে, লরেন্স ডব্লিউ ব্রিট নামে এক মানুষের লেখা। তাতে 14টা এমন প্রবণতার কথা বলা আছে, যে প্রবণতাগুলো থাকলে কোনো দেশে যদি সেই প্রবণতা দেখানো যায়, তাহলে বোঝা উচিত যে ফ্যাসিবাদ ক্রমশ শক্তিশালী হচ্ছে বা ফ্যাসিবাদ দখল করেছে সেই দেশের রাজনৈতিক ক্ষমতা। যেমনটা আমরা দেখেছিলাম জার্মানি, ইটালিতে। গতকাল বলেছিলাম, একটা দেশে যদি জঙ্গি জাতীয়তাবাদ জনপ্রিয় হয়ে ওঠে, যদি সেই দেশের সরকার এক বিরাট জনসংখ্যার মানুষকে ধর্মের ভিত্তিতে এক বিরাট শত্রু হিসেবে চিহ্নিত করে, যদি সেই দেশে কর্পোরেট ব্যবসায়ীরা সরকারের প্রশ্রয় দুর্নীতি করতে থাকে, যদি সেই দেশের সরকার গরিষ্ঠ জনসংখ্যা ধর্মের ভিত্তিতে চলতে থাকে, যদি মহিলাদের অধিকার কেড়ে নেওয়া হয়, তাদের রান্নাঘর বা সন্তান উৎপাদনের যন্ত্র হিসেবে চিহ্নিত করে, যদি শ্রমিকদের ট্রেড ইউনিয়নের অধিকার কেড়ে নেওয়া হয়, যদি মানবাধিকার চলে যায়, যদি সংবাদ মাধ্যমকে সরকারের নির্দেশেই চলতে হয়, তাহলে বুঝতে হবে যে ফ্যাসিবাদ ক্রমশ সেই রাষ্ট্রকে দখল করছে। ফ্যাসিবাদের পদধ্বনি এসে দাঁড়িয়েছে দুয়ারে। দুয়ারে সরকার নয়, দুয়ারে ফ্যাসিবাদ। আজ আরো 4টে প্রবণতার কথা বলা যাক। 11 নম্বর প্রবণতা হলো শিল্প সংস্কৃতি বা বুদ্ধিজীবীদের চূড়ান্ত অধঃপতন। তাদের স্রেফ কাঞ্চন মূল্যে কিনে ফেলছে সরকার। কিছু নাছোড় একগুঁয়ে মানুষ ছাড়া প্রত্যেককে কেনা হচ্ছে, কাউকে পুরস্কার দিয়ে, কাউকে সরাসরি টাকা দিয়ে, কাউকে ভয় দেখিয়ে, সরকারি বদান্যতা পাবার আশায় বাকিরা নাম লেখাচ্ছেন। তাকিয়ে দেখুন, অমিতাভ বচ্চন, আমির খান, সলমান খানেরা চুপ। পেট্রোল 100 ছুঁয়ে গেল, তারা চুপ। ছাত্রদের জেলে পোড়া হচ্ছে, তারা চুপ। কৃষকরা রাস্তায়, তারা চুপ। টাকা পড়ছে, তারা চুপ। শেয়ার বাজার নামছে, তারা চুপ। অথচ সরকারের হয়ে একই ভাষায় টুইট করতে আপত্তি নেই কারোর। তালিকায় বাংলার মহারাজা থেকে সচিন টেন্ডুলকর থেকে লতা মঙ্গেশকর, যারা বলতেই পারতেন এটা অন্যায় হচ্ছে, যারা বলতেই পারতেন যে কৃষকদের কথা শুনুন, যারা বললে কাজ হতো, তারা চুপ। কেন? ভয়, না হলে আরো বদান্যতার আশায় বসে আছেন। শিল্পে, সংস্কৃতিতে, সিনেমায়, কবিতায় নির্লজ্জভাবে দেশের সমস্যা এড়িয়ে বিজেপির এজেন্ডা তুলে ধরা। দুর্নীতি এবং সরকারি প্রশ্রয় দুর্নীতি আর দুর্নীতিতে ডুবে থাকা শিল্পপতি, ব্যবসায়ীদের উপস্থিতি হলো 12 নম্বর প্রবণতা। প্রধানমন্ত্রী যে গুজরাট থেকে এসেছেন, ঋণ খেলাপি, দেশের বাইরে পালিয়ে যাওয়া চোর, শিল্পপতি বা ব্যবসায়ীদের সিংহভাগ ওই গুজরাট থেকেই এসেছেন। তাদের অনেকে আবার প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যক্তিগতভাবে পরিচিত। তাদেরকে প্রধানমন্ত্রী মেহুল ভাই বলে ডাকেন, পাশে বসিয়ে ছবি তোলান, তাদের নিয়ে বিদেশে যান। আসছি আলোচনা একটা বিরতির পর, সঙ্গে থাকুন। 13 নম্বর প্রবণতা হলো নির্বাচনকে প্রহসনে পরিণত করা। বিজেপি মাত্র 7 বছরে মানুষের ভোটে নির্বাচিত 9টা রাজ্য সরকার ভেঙেছে। নির্বাচন কমিশন ঘোষণার আগেই প্রধানমন্ত্রী নিজে বলে দিচ্ছেন কবে ভোট হবে। বোঝাই যায় সেক্ষেত্রে নির্বাচন কমিশনের স্বাধীনতা কোন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে। নির্বাচন কমিশন দেখছেন সাংসদ কেবল নয়, মন্ত্রী, বিরোধী দলনেতাদের বলছেন দেশকে গদ্দারো কো গোলি মারো সালো কো, অথচ ঠুটো জগন্নাথের মতো বসে আছে। আদিত্যনাথ যোগী নির্বাচনী বক্তৃতায় সাম্প্রদায়িক বিষ ছড়াচ্ছেন। নির্বাচন কমিশন শুনতেই পাচ্ছে না। ক্রমশ নির্বাচন হয়ে উঠছে এক বিরাট প্রহসন। মানুষের রায়ে নির্বাচিত বিধায়ক, সাংসদ এখন বিক্রি হচ্ছে টাকার বদলে, গরুর হাটের মতো। এখন তো নির্বাচন কমিশন নিজেই স্বীকার করছেন যে হ্যাঁ, গন্ডগোল আছে, ঠেলায় পড়ে তারা এটা মেনে নিচ্ছেন। এবার আবার নতুন খেলা শুরু করবেন। 14 নম্বর প্রবণতা হলো মিলিটারি সুপ্রিমেসি। দেশের সৈন্য বাহিনীকে এক পূর্ণ গাভী করে তোলা। তাদের সম্বন্ধে কোনো কথা বলা যাবে না। বলা যাবে না যে তাদের এক অংশ মণিপুরে মহিলাদের ধর্ষণ করেছে। বলা যাবে না যে তাদের এক অংশ দুর্নীতির সঙ্গে জড়িত।
বলা যাবে না যে তাদের একাংশ সরকারের নির্দেশে অসত্য কথা বলছে। এসব